এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মাত্র 2 দিনে তুমি কিভাবে বাংলা প্রথম পত্র A to Z সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবা বা রিভিশন দিতে পারবা এই গেম প্ল্যান আজকে আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা যারা এতদিন বাংলা ভালো মতো প্রিপারেশন নাও নাই, নরমালি যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকে এরা তো বাংলা ইংলিশ আইসিটি এগুলো পড়েই না, আবার যারা মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে, তো সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি মেইনলি বাংলা প্রথম পত্রের একদম A to Z তোমাকে একটা কমপ্লিট গাইডলাইন বলো সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনটা তুমি যদি ফলো করতে পারো ভাইয়া, আমি আশা করি এই সাজেশনের বাইরে থেকে তোমার পরীক্ষায় কোনো প্রশ্নই আসবে না, এবং এই সাজেশনে আমি তোমাকে এমন কিছু টিপস শেখাই দিব, এইভাবে তুমি যদি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলে ডেফিনেটলি ভাইয়া তুমি তোমার কাঙ্ক্ষিত A+ ইনশিওর করতে পারবা। আমার অনেক পরিচিত ফ্রেন্ড ছিল যারা মনে করো খুব ভালো স্টুডেন্ট, দেখা যেত ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো ভালো নাম্বার ইনশিওর করতো, বাট কিছু ভুলের কারণে তারা বাংলা প্রথম পত্রে A+ ইনশিওর করতে পারতো না। বাট আমার ক্ষেত্রে যেটা হইতো যে আমি মোটামুটি একটা ফরম্যাটে লিখে আসতাম, হাতের লেখাগুলো যতটুকু পারি সুন্দর করে লিখে আসতাম। বিশ্বাস করো ভাইয়া, আমার বাংলা প্রথম পত্রে খুব বেশি নাম্বার না পাইলেও কিন্তু কখনো A+ মিস হইতো না, মানে অ্যাটলিস্ট আমি 80 82 এরকম নাম্বার পাবোই। ওকে, মানে 80-র কম নামতো না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে A to Z যতগুলো হ্যাকস রয়েছে সবগুলো হ্যাকস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কাজেই এই ভিডিওটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে তোমার যদি বাংলা প্রথম পত্রের প্রিপারেশন একদম খারাপ হয় যে ভাইয়া বাংলা প্রথম পত্র আমি এখনো কিছুই পড়ি নাই, বাংলা প্রথম পত্র নিয়ে আমি টেনশনে আছি, আর বাংলা প্রথম পত্র বেসিক্যালি যদি একটু বলি এটা ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় কঠিন। কেন কঠিন ভাইয়া? বাংলার এমন এমন এমসিকিউ গুলো তোমাকে দিবে, মনে হবে ক নাম্বারটাও সঠিক, খ নাম্বারটাও সঠিক, গ ও সঠিক, খ ও সঠিক, মানে এমন এমন অপশন দিবে অনেক ক্ষেত্রে দেখবে যে টিচাররাও আসলে কনফিউশনে পড়ে যায় যে আসলে কোনটা কারেক্ট অ্যান্সার। সো এই সবগুলো বিষয়ে আজকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আসো আমরা মেইন ভিডিওতে চলে আসি। বাংলা প্রথম পত্রে দেখো আমাদের এখানে 4টা বিভাগ থাকবে, মেইনলি 4টা বিভাগ থেকে আমাদের প্রশ্ন আসে এখানে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ঠিক আছে, ক, খ, গ এবং হচ্ছে ঘ। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে আমাদের গদ্য রয়েছে, এরপরে আমাদের পদ্য রয়েছে, উপন্যাস রয়েছে এবং নাটক রয়েছে। আমি তোমাকে শুধু সাজেশন দিব না, এবং তোমাকে বলেও দিব যে তুমি কোন জায়গা থেকে পড়াশোনাগুলো করবা বা কিভাবে তুমি সহজে শেষ করতে পারবা, প্রত্যেকটা বিষয় বলে দিব ইনশাআল্লাহ। ওকে, সো এই যে গদ্য তোমাদের দেখো 4টা প্রশ্ন আসবে, তোমাদের মাস্ট 2টা লিখতে হবে, মিনিমাম তোমাকে 2টা লিখতে হবে। পদ্য থেকে তোমাদের 3টা প্রশ্ন আসবে, 2টা তোমাকে লিখতে হবে। আর উপন্যাস থেকে তোমার 2টা প্রশ্ন আসবে, 1টা লিখতে হবে। তাহলে কয়টা প্রশ্ন হচ্ছে? 2 2 4 আর একে 5টা। আর নাটক থেকে 1টা প্রশ্ন, এই সব মিলিয়ে তোমাকে 6টি প্রশ্ন এখানে তোমার হয়ে যাচ্ছে, কিন্তু লিখতে হবে 7টা। আরেকটা তুমি তোমার সুবিধা মতো লিখতে পারো, বাট আমি যেহেতু তোমাকে বলে দিলাম যে A to Z একটা গাইডলাইন দিব, একটা সাজেশন দিব, সেক্ষেত্রে আমার মনে হয় পদ্মের ব্যাপার স্যাপারগুলো আমরা খুব বেশি লিখতে পারি না, বা কথাগুলোকে একটু টেনে হিস্টে বড় করতে পারি না। তো ওই জায়গাটা থেকে তুমি যদি মনে করো তুমি উপন্যাস বা নাটক থেকে উত্তর করবা যে এইগুলো একটু বানাই বুনাই লম্বা করে লেখা যায় বা খাতা ভরে লিখে আসা যায়, সো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। অথবা তুমি চাইলে গদ্য থেকে উত্তর করে আসতে পারো। মেইনলি দেখো একটা ব্যাপার মাথায় রাখবা, আমি তোমাকে ক্লিয়ার করে বলি, যেহেতু পরীক্ষায় 100 নাম্বারের উত্তর আসবে, তুমি পরীক্ষায় ডেফিনেটলি 100 মার্কসের উত্তর করে আসবা। অনেক শিক্ষার্থীকে আমি চিনি যারা এই 7টা সৃজনশীল পরীক্ষা শেষ করে আসতে পারে না। তুমি 4টা খুব ভালো করে লিখছো, 5টা খুব ভালো করে লিখছো, বাট শেষের 2টা লিখতে পারো নাই, 1টা লিখতে পারো নাই। একটা পূর্ণাঙ্গ প্রশ্ন না লিখলে তোমার 10 নাম্বার কাটা যাচ্ছে, বাট তুমি যদি সবগুলো জিনিস লিখে আসতে পারো, স্যার তোমাকে কিছু হলেও কিন্তু নাম্বার দিবে। এখন কথা হচ্ছে এই যে আমাদের বোর্ড পরীক্ষার খাতা, এটা কোন টিচার দেখবে বা কার হাতে যাবে এটা তো আমরা আগে থেকে কেউ বলতে পারি না। অনেকে বলে যে লিখলে মার্কস দেয় না, তুমি লিখে আসো, মার্কস দেওয়ার দায়িত্ব তো টিচারের। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে সুন্দর করে উপস্থাপনা করা, সুন্দর করে খাতায় লিখে আসা। ওকে, তুমি তোমার কাজটা করে আসো, তারপর দেখবা যে তুমি নাম্বার পাও কিনা। এবং তুমি যদি আগেই ভয় পাও তাহলে তো হবে না। এমনও হইতে পারে তুমি মোটামুটি পরীক্ষা দিয়েছো, খুব ভালোভাবে কথাও লিখতে পারো না, সাদা গুছে লিখতে পারো না, বাট যে টিচার তোমার খাতাটা দেখতেছে ওনার মন দয়ার সাগর, উনি যদি তোমাকে সৃজনশীল নাম্বার দেয়, তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকার তো কথা না। তো এজন্য আমাদের পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসবে 100 নাম্বারের, আমি 100 মার্কসের উত্তর করে আসবো, এটা আমার আগে থেকে টার্গেট রাখা থাকবে, কোনো প্রশ্ন উত্তরে ফাঁকা রাখবো না। সেই ব্যাপারগুলো নিয়ে আমি একটু পরে কথাবার্তা বলবো যে কিভাবে সৃজনশীল লিখলে তুমি খুব ভালো নাম্বার পাবা, আমি এই দিকেও আসতেছি। তো এখন আমি মেইনলি কথাবার্তা বলবো গদ্য নিয়ে। দেখো আমাদের বইয়ে যে গদ্যগুলা রয়েছে, এখানে এই যে সবগুলা তুমি দেখতে পাচ্ছ যে আমাদের বইয়ে এই গদ্যগুলা রয়েছে, বাট ভাইয়া আমি কোনগুলা গদ্য পড়বো বা কিভাবে পড়বো একটু আমাকে কাইন্ডলি একটু সাজেশন দেন। দেখো তুমি গদ্য থেকে প্রথমেই যেটা দিয়ে পড়া শুরু করবা, আসার সব থেকে বেশি পসিবিলিটি কোনটা বলে দিচ্ছি, যেহেতু 4টা প্রশ্ন আসবে, যে ভাই এমন 4টা আমাকে বলেন তো যে কোন 4টা আসার পসিবিলিটি সব থেকে বেশি। আমি তোমাকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অপরিচিতা। এই অপরিচিতা এটা আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। এরপরে যদি তোমাকে বলি সেটা হচ্ছে বিলাসী,
অপরিচিতা, বিলাসী, এই দুইটা 100% তুমি পড়বা। যদি কারো 4টা পড়ার টার্গেট থাকে তাহলে প্রথমেই পড়বা অপরিচিতা, এরপরে পড়বা হচ্ছে বিলাসী, এরপরে পড়বা হচ্ছে মাসি পিসি, মাসি পিসি, ঠিক আছে? তাহলে এই যে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি পড়বা। আর এইখান থেকে যদি আমি তোমাকে বলি তাহলে তুমি রেইনকোট পড়বা, ঠিক আছে? মানে এটা একদম মানে যাদের হাতে সময় নেই, ধরো পরীক্ষার আগের রাতে ভিডিও দেখতেছো, এরকম পোলাপানো আছে, মানে কোন রকম পড়াশোনা করে যাইতে চায়। তাই এই 4টা যে দিলাম, এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি কপাল ভালো থাকে এই 4টাই তোমাদের পরীক্ষায় চলে আসবে। আর এরপরেও যদি গুরুত্বপূর্ণ বলি, তুমি যদি পড়তে চাও সেক্ষেত্রে পড়বা হচ্ছে, বা গুরুত্বপূর্ণ যদি বলি সেটা নেকলেস পড়বা। নেকলেস অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই দিক থেকে অর্ধাঙ্গিনী পড়বা, এই যে অর্ধাঙ্গিটা পড়বা, ঠিক আছে? অর্ধাঙ্গী। সো এই কয়েকটা যদি পড়তে পারো, এটা তোমাদের এডিশনাল দিলাম। বাট যে 4টা বলছি তার মধ্যে একটা হচ্ছে অপরিচিতা, একটা হচ্ছে বিলাসী, একটা হচ্ছে রেইনকোট, আর এটা হচ্ছে নেকলেস। এই 4টা মাস্ট তোমাকে পড়াই লাগবে। ওকে, এরপরে আসো আমরা যদি পদ্ম নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। পদ্ম তুমি যদি খেয়াল করো এখানে অনেকগুলো রয়েছে, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তারপরে সুচেতনা, তারপরে ঋতু বর্ণন। সো এরকম অনেকগুলো রয়েছে। আমি যদি বলি ভাই কোনগুলো ইম্পর্টেন্ট, এখানেও দেখো মানে পদ্মর মধ্যে বেসিক্যালি এখানে সবগুলো জিনিসই আসার মতো বা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তাহার এই পরে মনে, তারপর হচ্ছে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, সবগুলোই গুরুত্বপূর্ণ। সো ভাই আমি কোনগুলো পড়বো? দেখো যেটা দিয়ে তুমি পড়াশোনা শুরু করতে পারো সেটা হচ্ছে, আমি যদি তোমাকে একটু বলি, আমি একটু কালো কালার দিয়ে মার্ক করে দেই, তাহলে প্রথমেই বলবো হচ্ছে এই যে 1 নাম্বার দিব হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এটা তুমি অবশ্যই পড়বা, ঠিক আছে? এখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়া যদি হয়ে যায় তোমার, তুমি চলে আসবা এই যে সোনার তরী, এই সোনার তরী পড়বা, ঠিক আছে? বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী অবশ্যই পড়বা। এইদিকে বিদ্রোহীটা পড়বা, এইদিকে বিদ্রোহী অবশ্যই পড়বা। এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। এইদিকে তোমাকে যদি বলি তাহলে 18 বছর বয়স, এটা খুবই গুরুত্বপূর্ণ। 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, এখান থেকে প্রশ্ন অনেকবারই আসছে। আমি কিংবদন্তির কথা বলছি, এটাও তোমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। যদি কম করেও বলি তাহলে এই কটা পড়াই লাগে। 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, বিদ্রোহী, সোনার তরী এবং হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এরপরে তুমি যদি চাও বাকিগুলো দেখতে পারো, বাট এমসিকিউর জন্য তো মোটামুটি পড়াই লাগবে। তো ভাইয়া আপনি তো বললেন যে এইগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখন এইগুলো আমরা কোথায় থেকে পড়বো বা কিভাবে পড়বো? দেখো এইগুলা এখন তুমি যদি বই রিডিং করতে যাও তাহলে তোমার কন্টেন্ট গুলো শেষ করতে সময় লাগবে। আমাদের মেইনলি যেহেতু টার্গেট আমরা 2 দিনে এই সাবজেক্ট গুলো শেষ করে ফেলবো, সো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি এই জায়গাগুলোর উপরে ওয়ান শট কিছু ক্লাস দেখো, ইউটিউব থেকে কিছু ওয়ান শট ক্লাস দেখে শেষ করে ফেলো। এবং আমরাও আমাদের এই যে এসপি বা স্বপ্নের পাঠশালা যে চ্যানেলটা রয়েছে, তোমাদের যদি রেসপন্স পাই তাহলে আমরাও কিন্তু বাংলার উপরে একটা ম্যারাথন ক্লাস দিয়ে তোমাদের এই জিনিসগুলো শেষ করে দিব। বাংলা সেকেন্ড পেপারে ক্লাস রেডি করছি, কারণ সেকেন্ড পেপার নিয়ে সব থেকে বেশি পোলাপান প্যারা খায়, তোমরা প্যারা খাও, এই জন্য সেকেন্ড পেপারে ম্যারাথন ক্লাস দিব। বাট ফার্স্ট পেপার তোমরা চাইলে ইউটিউব থেকে কিছু ফ্রি ক্লাস দেখে তোমরা শেষ করে ফেলতে পারো, বা কেউ যদি কোনো ভাইয়ার কাছে পেইড কোর্সে ভর্তি থাকো তাহলে সেই ভাইয়াদের ক্লাসগুলো দেখে তুমি সুন্দর মতো শেষ করে ফেলতে পারো। এখন দেখো আমি তোমাকে যে জিনিসটা বললাম যে ভাইয়া আমার আসলে বাংলা প্রথম পত্রে কখনো এ প্লাস মিস চাইতো না, মানে একদম কম করে হলো 80-82 নাম্বার থাকতো। সো এটা কিরকম আমি তোমাদের যদি বলি, এটা আমি এর আগের বছরের ভিডিওতেও বলেছিলাম যে আমরা 3 বন্ধু ছিলাম, পাশাপাশি ছিলাম, বয়েজে পড়তাম। তো দেখা যেত যে আমি ছিলাম মাঝখানে ছিল জিশান, এরপরে ছিল হচ্ছে সরি সামনে ছিল জিশান, আমি মাঝখানে, পিছনে ছিল সিয়াম। তো দেখা যেত জিশানের হাতে লেখা মোটামুটি ভালো, ও একটা ভালো নাম্বার পাইতো, আমিও মোটামুটি লিখতে পারতাম সাজায় গোছায়, আমারও মার্কস ভালো চলে আসতো। তো সিয়ামের বেলায় যেটা হইতো, সিয়াম খুবই ভালো স্টুডেন্ট, এখন হচ্ছে সে রুয়েটে পড়াশোনা করতেছে। তো ও দেখা যেত ফিজিক্সে 95, কেমিস্ট্রিতে 90 উপরে নাম্বার পাইতো, বাংলার মধ্যে এসে সে 77-78 পাইতো। 1 থেকে 2 নাম্বারের জন্য ওর এ প্লাস মিস চাইতো। ওর খাতা যখন আমি দেখতাম যে ও আসলে খুবই মনে করো যে লেখার চেষ্টা করতো ভালো মতো, বাট ওর হাতের লেখাগুলা মানে বন্ধু মন খারাপ করো না যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, ওর হাতের লেখাগুলো একটু ছিল। তো এই জন্য টিচাররা ওর নাম্বার কেটে দিত, বা দেখা যেত যে একটু কাটাকাটি হয়েছে বা এরকম হয়েছে, এই জন্য ওই জায়গাগুলোতে সে মার্কস কম পাইতো। বাট ছেলে খুবই ভালো স্টুডেন্ট এবং খুবই ভালো ছেলে, না হলে তো বুঝতেই পারতেছে সে রুয়েটে পড়াশোনা করতেছে। তো এই যে ব্যাপারটা তোমাদের শেয়ার করলাম যে খাতার মধ্যে কখনো কাটাকাটি করা যাবে না। খাতার মধ্যে একটা কন্টেন্ট ভুল হইতে পারে, তুমি যখনই কাটাকাটি করবা স্যারের চোখটা ওই জায়গায় যে পড়বে, তখনই স্যার তোমাকে ধরে ফেলবে। তো এই জন্য কাটাকাটি একদমই করা যাবে না। কোনো একটা যদি ছোট মিস্টেক হয়, তুমি বিশ্বাস করো তুমি না কেটে আসো, স্যার ধরতেই পারবে না যে তুমি ওখানে ভুল করে আসছো। তো এইগুলো ফাঁকিবাজি ট্রিক্স আমাদের শিখতে হবে। তো কয়েকটা ফাঁকিবাজি ট্রিক্স শেখাবো এবং কিভাবে উত্তর করে তুমি আসলে বাংলায় পূর্ণাঙ্গ নাম্বার পেতে পারো সেগুলো বলে দিব। তো একটা তো সাজেশন দিলাম যে এই জিনিসগুলো তোমরা হচ্ছে ইউটিউব থেকে কিছু ফ্রি ক্লাস দেখে শেষ করে নাও। যদি আমার ক্লাস প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো ভাইয়া, যেহেতু আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়াই, তারপরেও তোমাদের জন্য বাংলা দরকার হলে অ্যানালাইসিস করে এসে তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, চিন্তা করো না। ও আচ্ছা, তোমাদের জন্য কিন্তু হ্যাঁ এই যে এইচএসসি 26 যারা রয়েছে আমাদের ডু অর ডাই ফাইনাল সাজেশন ক্লাস চলতেছে। এইখানে আমরা মূলত 2টা সাবজেক্ট তোমাদের একদম বেসিক থেকে পড়াচ্ছি, যেই 2টার সব থেকে বেশি ডিমান্ড ছিল সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। তো আমরা যে কাজটা করতেছি, ফিজিক্স থেকে 5টা চ্যাপ্টার, ফার্স্ট পার্ট থেকে 5টা,
সেকেন্ড পার্ট থেকে 5টা। এমসিকিউ এবং বেসিক সিকিউ দুইটা ফরম্যাটে ক্লাসগুলো হবে এবং দুইটা ক্লাসে আমরা বেসিক থেকে পড়াবো। যখন এমসিকিউ পড়াচ্ছি তখনও বেসিক থেকে, সিকিউ যখন পড়াচ্ছি তখনও বেসিক থেকে। তো তুমি যদি খুব অল্প পরিশ্রম করে এ প্লাস ইনশিওর করতে যাও তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির এই ক্লাসগুলো দেখা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বায়োলজির জন্য আমরা কিছু সাজেশন ক্লাস রাখবো। আমি বারবার যেটা বলি যে বায়োলজির যদি কেউ এমসিকিউ ভালো করতে পারে বোর্ড পরীক্ষায় তাহলে দেখবে সিকিউ কিন্তু মোটামুটি লিখে আসতে পারে। তো এই যে এমসিকিউ কিভাবে ভালো করতে পারবো বায়োলজির, এই জন্য আমরা এমসিকিউর উপরে একটা পিডিএফ দিব এবং এমসিকিউ আমরা হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে শিওর শর্টের মাধ্যমে পড়াই দিব। বায়োলজি সাজেশন পেয়ে যাবা এবং ম্যাথের উপরে এমসিকিউ শিওর শর্ট ক্লাস পেয়ে যাবা। অর্থাৎ বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা আমরা সবগুলো সূত্র আলোচনা করব এবং সিকিউতে কাজে লাগবে যদিও, বাট মেইনলি এমসিকিউ বেসড ম্যাথের ক্লাসগুলো হবে। ওকে, সো তোমার এখন করণীয় হচ্ছে তুমি যদি এখনো গুছাই নিতে না পারো ফিজিক্স এবং কেমিস্ট্রি এখন থেকে শুরু করে শেষ করা পসিবল। আমরা আগামীকালকে থেকে এই ফিজিক্স সেকেন্ড পেপারের ক্লাসগুলো শুরু করবো, সিকিউ ক্লাসগুলো শুরু করবো। ওকে, সো তুমি যদি এখনো যুক্ত হয়ে একটু পরিশ্রম করতে পারো তাহলে তুমি ক্লাসগুলো শেষ করতে পারবা। এটা আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে ক্লাসগুলো শুরু হবে, ঠিক আছে? অলরেডি আমাদের কিছু ক্লাস হয়ে গিয়েছে, আমরা ডে 1, ডে 2, ডে 3 এই ফরম্যাটে আগাচ্ছি, ঠিক আছে? আজকে আমাদের ডে 5 চলতেছে। ডে 5 অর্থাৎ প্রত্যেকটা দিন আমাদের একটা বা দুইটা করে যাবে টার্গেট ছিল। তুমি মনে করো ডে 5 আজকে ভর্তি হয়েছো, টেনশন নেওয়ার কিছু নাই, একটা একটা করে ডে টার্গেট গুলো তুমি শেষ করো। ডে 1 শেষ করো, এবার ডে 2 শেষ করো। কারণ শেষ সময়ে তুমি যদি প্যারা নাও, তুমি যদি হতাশ হয়ে যাও, তুমি আলটিমেটলি শেষ করতে পারবে না। কথা হচ্ছে ভাই আমি তো শেষ সময় সবগুলো কন্টেন্ট শেষ করতে পারবো না, এটা আমিও জানি। মাত্র আমার হাতে 20 থেকে 25 দিন সময় রয়েছে। তো আমাকে কি করতে হবে? সিলেবাস গুলো কমাই ফেলতে হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে পড়ে যাওয়া লাগবে। তো এই জন্য তোমার জন্য এই সাজেশন ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন মাত্র 520 টাকা তুমি ভর্তি হতে পারবা এবং এই ক্লাসগুলো করলে অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রিতে প্যারা খাইতে হবে না। বায়োলজি সাজেশন ক্লাস ফ্রি তোমাদেরকে এখানে প্রোভাইড করবো, ম্যাথের উপরে এমসিকিউ স্পেশাল ক্লাস দিব। ওকে, তো যারা এখনো যুক্ত হবে না আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01540609373 এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। কারণ ফিজিক্সের যে মানে মেইন যে ব্যাপারটা এমসিকিউ তো পড়াইছি আমরা, সিকিউ ক্লাসগুলো আগামীকাল থেকে যেহেতু শুরু হতে যাচ্ছে এখনো যুক্ত হয়ে ক্লাসগুলো করে শেষ করতে পারবা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যে ক্লাসগুলো একটা করে চ্যাপ্টার শেষ করতে 2 থেকে 2.5 ঘন্টা করে সময় লাগবে, বেসিক থেকে পড়ানো হয়েছে। মেইনলি পোলাপান প্যারাখা এমসিকিউ নিয়ে, সিকিউর ওই ফরম্যাট কয়েকটা ফরম্যাট যে গুণগত রসায়ন থেকে দ্রাব্যতা ম্যাথগুলো করলেই কমন চলে আসে, কোয়ান্টাম সংখ্যা সিকিউর উপর সময় লাগে না। বাট ওই যে তোমার ফাঁকি ঝুঁকি করো ভাই, যে মানে একটা ওয়ান শট ক্লাস দেখছি, বেসিক নাই কিছু নাই, মানে পর্যায়ে সামনে ভালো মতো বুঝি না, তো ওইখান থেকে এমসিকিউ আসতে পারবা না। তো এই জন্য কেমিস্ট্রি ক্লাসগুলো তোমার মূলত মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় দিলেই তুমি একটা করে চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা। তো ওইখানে তোমার বেসিক কভার আপ হবে এবং যত টাইপের এমসিকিউ আসতে পারে ওই ফরম্যাটে কিন্তু পড়ানো হয়েছে। আর সিকিউর জন্য যদি এক্সট্রা কিছু মানে ক্লাস আমরা তোমাদের যেগুলো দিব পরীক্ষার আগে, তুমি এগুলা করে গেলে ইনশাআল্লাহ ভাই এখান থেকে কমন চলে আসবে। তো আমি অনেকক্ষণ কথাবার্তা বলছি ভাই, এটা পুরোটা একটা মার্কেটিং এর একটা পার্ট ছিল। আমি যদি তোমাকে না বলতাম তুমি জানতা না। সো অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে এই 2-4 দিনের মধ্যে, যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে ক্লাস করতে পারবা। আমি মেইন পয়েন্টে আসি ভাই, ঠিক আছে? অনেক কথাবার্তা বলছি, এখন কথা হচ্ছে ভাই যে আমাকে বাংলা প্রথম পদে A+ ইনশিওর করাই লাগবে। যেহেতু বাংলা প্রথম পদ পরীক্ষায় দিতে যাব, পরীক্ষায় যদি বসাই লাগবে, কে এখানে আসুক, কে খাতা দেখবে না দেখবে ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু চিন্তা করবো না। আমাকে A+ পাওয়ার টার্গেট নিয়ে মাঠে নামতে হবে। কিন্তু বাংলাতে ভাইয়া যে জায়গায় প্যাস এমসিকিউ যদি অপশন আমাদের এরকম দেওয়া থাকে, এমসিকিউ কিন্তু অনেক বেশি প্যারায় পড়তে হয়। অপশনে থাকে দুঃখ, কষ্ট, আঘাত, বেদনা, তারপর হচ্ছে কান্না, মানে দেখা যাচ্ছে যে সবগুলো তো সিমিলার টাইপের ব্যাপার স্যাপার, কোনটা উত্তর হবে? আমি তোমাকে কিছু হার্শ রিয়েলিটি বলি ভাইয়া, এই টাইপের যে এমসিকিউ গুলো আসে বা অপশন যেটা মনে হয় যে সবগুলো উত্তর হইতে পারে, তোমাকে আমি একদম সত্যি করে বলি যে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু প্রশ্নের উত্তর ওই মানে সংশ্লিষ্ট টিচার উত্তরপত্র না দেখলে উনিও বলতে পারবে না যে আসলে এই প্রশ্নের উত্তরটা কি হবে। কারণ এইগুলো এত মানে কনফিউশন মানে করে এগুলো দেয়া থাকে, আসলে এটা বলাটা খুবই ডিফিকাল্ট। তো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে এই যে আমি গদ্য এবং পদ্যগুলোর সাজেশন দিলাম, এইগুলা থেকে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা সুন্দর মতো তুমি পড়ে ফেলবা এবং যে প্রশ্নগুলো দেখবে নিচে রিলেটেড ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলো খুব ভালো মতো পড়বা। তাহলে আশা করি তুমি একটা ধারণা পাবা যে কোন ফরম্যাটে প্রশ্নগুলো আসে এবং কিভাবে লিখে আসতে হবে। এবং দেখো আমি তোমাদেরকে সিকিউর জন্য একটা সাজেশন দেই যে ভাই আসলে আমি কিভাবে সিকিউ লিখলে আমি আসলে পরীক্ষায় সব থেকে ভালো মার্কস পাবো, বাংলা প্রথম পত্রে স্পেশালি কিভাবে আমি A+ ইনশিওর করবো। A+ ইনশিওর করার জন্য প্রথম যে কাজটা করবা, যেহেতু 7টা প্রশ্ন লেখা লাগে, এখন তুমি কি করবা? প্রথমে তুমি লিখবা সুন্দর মতো, এখানে খাতার মধ্যে লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, এটা সুন্দর করে লিখবা বা যত নাম্বার প্রশ্ন লিখবা ওইটা সুন্দর করে লিখবা। এখানে লেখার পরে কি করলা? সুন্দরভাবে একটা এভাবে টান দিয়ে দিলা। এখন এই যে একটা ব্যাপার মাথায় রাখবা, প্রথম তুমি যে প্রশ্নটা লিখবা বা যেটা হিট করবা সেটা তুমি সব থেকে ভালো যে প্রশ্নটা পারো, সব থেকে বা সবচেয়ে ভালো যে প্রশ্নটা তুমি পারো, সবচেয়ে ভালো এটা তুমি রাখবা হচ্ছে 1 নম্বরে। এরপরে দেখো তুমি সবচেয়ে ভালো যে 2 নাম্বার মানে তোমার লিস্টে রয়েছে বা সব থেকে ভালো যেটা রয়েছে এটা লিখবা একদম 7 নম্বরে। এটা লিখবা একদম 7 নম্বরে, সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো একটা লিখছো প্রথমে, একটা লিখছো 1 নম্বরে, আরেকটা লিখছো 7 নম্বরে।
এরপরের যে স্টেপ গুলো থাকবে, এরপরে মনে করো তুমি মোটামুটি যেটা পারো সেটা তুমি 2 নাম্বারে লিখছো, এরপর এটা তুমি 3 নাম্বার লিখছো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এরপরে তুমি লিখবা হচ্ছে 4 নাম্বার, এরপরে তুমি এখানে লিখবা 5 নাম্বার, তারপরে 6, লাস্টে 7। মানে আমাদের টার্গেট থাকবে স্যারকে ইমপ্রেস করা। এই জন্য আমরা সব থেকে ভালো যেটা পারি ওইটা একদম প্রথমে লিখবো, তারপরে যেটা সব থেকে ভালো পারি ওটা রাখবো লাস্টে লিখার জন্য। কারণ লাস্টে দেখবা যে সময় মেলে না বা বানায় লিখতে একটু বেশি প্যারা হয়ে যায়, এই জন্য তোমার যেটা কমন থাকে তুমি উড়াধুরা ভাবে লিখে আসতে পারবা। সবচেয়ে ভালো একটা প্রথমে, একটা লাস্টে, এরপরে সব থেকে ভালো, তারপরে তোমার র্যাঙ্কিং এ যেটা, তারপরটা, এভাবে তুমি 7টা প্রশ্নের সিরিয়াল করবা। তাহলে আশা করি তুমি খুব ভালো নাম্বার ইনশিওর করে আসতে পারবা। এবং তোমাকে পরীক্ষা হলে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমাকে 7টা সিকিউই উত্তর করতে হবে। একটা সিকিউ বাদ দেওয়া মানে আমার এ প্লাস বা জিপিএ থেকে অনেকটা পথ সরে আসা। কারণ তুমি যদি একটা গ বা ঘ না লিখো তাহলে 4 আর 3 7 নাম্বার এমনি চলে যাচ্ছে। ওকে, সো আমাদের প্রশ্নগুলোর ফরম্যাট কিভাবে আসে? প্রথম যে ক নাম্বার যে প্রশ্ন থাকবে এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। এইখানে প্রশ্নকর্তা তোমার কাছে খুব বেশি কিছু জানতে চাচ্ছে না, তোমার কাছে এক বাক্যে একটা উত্তর চাচ্ছে। যদি আমি তোমাকে বলি যে তোমার নাম কি, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাফিন আহমেদ শাওন, ডাইরেক্ট লিখবো শাফিন আহমেদ শাওন। এতটুকু যদি শুধু লিখি এই এক লাইনে আমার ক নাম্বার শেষ। এখানে খুব বেশি নাটক করার সময় নেই। এরপর 2 আঙ্গুল, এটা তোমার খাতার পৃষ্ঠা মনে করো, এটা তোমার খাতার পৃষ্ঠা। এরপর 2 আঙ্গুল ফাঁকা দিয়ে এখানে খ নাম্বার লিখবা। খ নাম্বার যেহেতু 2 মার্কসের, এখানে দুইটা পার্ট রয়েছে, একটা জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক। তার মানে প্রশ্ন তোমাকে যেটা বলছে ওইটা তুমি প্রথমে এক লাইন, এই যে এতটুকু লিখবা, এক লাইন লিখে এই যে এতটুকু লিখে তুমি শেষ করে ফেলবা, যা বলছে ডাইরেক্ট লিখছো। এরপরে 2 আঙ্গুল গ্যাপ দিয়ে এইখানে তুমি 1 2 3 4 লাইন লিখবা। এবং এইখানে উদ্দীপকের কোনো কথাই লেখা যাবে না, এখানে তুমি যা লিখবা সেটা হচ্ছে বই থেকে তুমি যা জানো তা লিখবা। তাহলে ক নাম্বার তো বই থেকে ডাইরেক্ট জ্ঞানমূলক একদম ধুপধাপ লিখে দিছো। এবং এখানে এক লাইনে শেষ করে পরে যে 3 থেকে 4 লাইন লিখছো এটা হুবহু বই থেকে লিখবা, বইয়ের ভাষায় লিখবা। হুবহু বলতে কি বইয়ের ভাষায় লিখবা, উদ্দীপক থেকে লেখা যাবে না। এটা হচ্ছে তোমার প্রথম পৃষ্ঠা, ঠিক আছে? আমি যদি একটু সুন্দর করে তোমাকে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আমাদের এইটা ছিল মেইনলি আমাদের খাতার প্রথম পৃষ্ঠা। এই প্রথম পৃষ্ঠা আমরা এখানে লিখছি 1 নং প্রশ্নের উত্তর লিখছি, ঠিক আছে? 1 নং প্রশ্নের উত্তর লিখছি। দেখার পরে এখানে আমি ক নাম্বার লিখছি, এক লাইনে শেষ করছি। এখানে আমি কি করছি, খ নাম্বার প্রথমত এক লাইন লিখছি, তারপরে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইনে বা 3 4 লাইনে শেষ করে দিছি। এরপরে আমার খাতা হচ্ছে এটা পরবর্তী পৃষ্ঠা। পরবর্তী পৃষ্ঠা এসে গ নাম্বারে আমাকে যেটা বলছে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের চরিত্রের কার মিল রয়েছে বা কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে, কোন দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে, তুমি যেটা বুঝতেছো ওইটা গ নম্বরে এক লাইনে লিখবা। এখানে 3 মার্কস যেহেতু আমাদেরকে 3টা প্যারায় লিখতে হবে, তাহলে 1 নাম্বার প্যারায় আমার ওই ডাইরেক্ট উত্তরটা শেষ করে দিব। এরপর 2 আঙ্গুল ফাঁকা দিয়ে তুমি আবার কিছু কথা লেখা শুরু করবা। এখন এইখানে তুমি যে কথাগুলো লিখবা প্রথম 3 থেকে 4 লাইন বা প্রথম 3 থেকে 4 লাইন লিখবো হচ্ছে বই থেকে, সরাসরি বইয়ের কথাগুলো লিখবা, ঠিক আছে? আচ্ছা, বইয়ের কথা লিখলা, তাহলে তুমি দেখো এখানে 2টা স্টেপ আছে, তুমি চাইলে একটা স্টেপ 2টা স্টেপ আরেকটা স্টেপ এখানেই শুরু করতে পারো। বাট যেহেতু একটা পৃষ্ঠা বাড়াইতে হবে আমাদেরকে, এই জন্য আমি এমন ভাবে লিখবো প্রথম লাইনটা আমার এখানেই শেষ, 2 আঙ্গুল ফাঁকা দিয়ে এখানে 3 4 লাইন এমন ভাবে লিখবো যেন মনে হয় যে পৃষ্ঠাটা ভরে যাচ্ছে বা আমি পৃষ্ঠাটা মোটামুটি লিখে আসছি, স্যারকে বুঝাইতে হবে। একটা স্টেপ 2টা স্টেপ, এই যে এখানে একটা স্টেপ, এখানে আরেকটা স্টেপ, 2টা স্টেপ। পরবর্তী পৃষ্ঠায় চলে যাবা। পরবর্তী পৃষ্ঠায় চলে যেয়ে এইখানে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 6, মানে মোটামুটি এই যে এতটুকু আসবা, মানে খাতার মাঝ বরাবর আসবা। 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, এই যে এখানে আমাদের 3টা স্টেপ হয়ে যাচ্ছে। এইখানে প্রথমত তুমি লিখছো হচ্ছে যে ডাইরেক্ট যেটা চাইছে যে সাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে, তুমি এটার সাথে একমত কিনা এটা লিখছো। তারপরে মোটামুটি এখানে তুমি হচ্ছে যে কাজটা করছো বইয়ের কথা লিখে এখান থেকে তুমি উদ্দীপক লিখবা। আবার এখানেও তুমি বই প্লাস উদ্দীপক যা যা জানো তা লিখবা। এখানেও তুমি লিখতে পারো 2 লাইন বই লিখে উদ্দীপক লেখা শুরু করলা, উদ্দীপক আসতেছে, লাস্টে তুমি হচ্ছে একটা মন্তব্য দিয়ে দিলা, মন্তব্যটা কিছু একটা দিয়ে দিলা। তো এখানে একটা স্টেপ 2টা স্টেপ 3টা স্টেপ, এই 3টা স্টেপে আমাদের গ নাম্বার শেষ হয়ে যাবে। ওকে, গ নাম্বার যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা চলে আসবো কোথায়, ঘ নাম্বারে চলে আসবো। তো ঘ নাম্বারে যদি আমরা চলে আসি, ঘ নাম্বারের পৃষ্ঠা মনে করো আমাদের এইটা, ঠিক আছে? তো এখানে আমার দেখো 1 পৃষ্ঠা হইলো, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, অলরেডি কিন্তু আমি 3 পৃষ্ঠা লিখে ফেলছি। ঘ নাম্বারে এসে আবারও আমাকে ওই যা বলছে ওইটা আমি এক বাক্যে লিখে ফেলবো, আবারও একটু ফাঁকা দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তারপরে তুমি এখানে এই যে 2 4 লাইন এমন ভাবে লিখবা যেন পৃষ্ঠা ভরায়। আমার টার্গেট হচ্ছে পৃষ্ঠা আমাকে ভরাইতে হবে। এগুলো যে যাই বলুক কেন বোর্ড পরীক্ষায় তোমাকে পৃষ্ঠা ভরাইতে হবে নাম্বার বেশি পাইতে গেলে। এটা হচ্ছে একটা স্টেপ, এটা হচ্ছে আরেকটা স্টেপ। এটা আমাদের জ্ঞানমূলকের অংশ, এটা অনুধাবনমূলকের অংশ। এটা এক লাইনেই শেষ করছি। এখানে জাস্ট বইয়ের 2 4 লাইন কথা লিখে দিব, কোনো সমস্যা নেই, বইয়ের 2 4 লাইন কথা লিখলাম। এরপরে পরবর্তী পৃষ্ঠায় এসে এই যে আবার এখানে 1 2 একটু ফাঁকা করে লিখবা এবং এমন ভাবে লিখবা যেন মনে হয় পৃষ্ঠা ভরে। তো এখানে যে আর কয়েক লাইন লিখে এখানে আরেকটা স্টেপ আসবা। এখানে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে বই প্লাস উদ্দীপক। এখানে কিন্তু যে বই উদ্দীপক মন্তব্য একবারই ফরম্যাটে একটা প্যারাতে শেষ করছি। বাট এখানে এসে প্রথমত হচ্ছে তুমি যা চাইছে সেটা 2 লাইন বই থেকে বই প্লাস উদ্দীপকের যা পারো মন মতো ইতিহাস লিখবা, ঠিক আছে? ইতিহাস লিখবা, ভালো মতো লিখতে গেলে ফুল নাম্বারই পাবা। এরপর 2 আঙ্গুল ফাঁকা দিয়ে আবার হচ্ছে
এই যে এখানে তুমি একটা স্টেপ শেষ করলে, এখানে তোমার একটা স্টেপ শেষ হবে, এই যে একটা স্টেপ, তার মানে এক স্টেপ, দুই স্টেপ, এখানে একটা তিনটা স্টেপ। যদি স্টেপটা একটু বেশি নিচে আসে তাহলে এখান থেকে শুরু করে পরবর্তী পৃষ্ঠায় যায়, এই যে 2 লাইনে শেষ করবা। আর তোমার যদি মনে হয় না পরবর্তী পৃষ্ঠায় যাবো না, এখানেই শেষ করবো, তাহলে এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ, 4 স্টেপ, তাহলে শেষ করবা। তাহলে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। তার মানে দেখো আমার একটা করে প্রশ্ন কিন্তু 5 পৃষ্ঠা চলে যাচ্ছে। তাহলে 5 পৃষ্ঠা করে যদি 7টা লিখি তাহলে 5 7 কিন্তু 35টা। প্রথমটা লিখলাম 7 পৃষ্ঠা বা 8 পৃষ্ঠা, শেষেরটা যায় 2 থেকে 3 পৃষ্ঠা, হয় না? এটা করা যাবে না। মোটামুটি সবগুলো একটা ফরম্যাটে লিখবা যাতে টিচার তোমার উপর খুশি থাকে এবং তোমাকে নাম্বার দেয়। সো এই ফরম্যাটে তুমি যদি লিখতে পারো ভাইয়া, তা একটু যদি ইলাবোরেট করে লিখতে পারো, অবশ্যই সৃজনশীলে ভালো একটা নাম্বার পাওয়া পসিবল। এবং যদি সৃজনশীলে ভালো নাম্বার পাও, এমসিকিউ মোটামুটি ভালো করতে পারো, তাহলেই কিন্তু দুইটা মিলেই তোমার A+ চলে আসবে। ওকে, সো এই ছিল বাংলা প্রথম পত্রে একটা সাজেশন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। আর হচ্ছে যে তোমাদের এরপর কোন টাইপের সাজেশন প্রয়োজন বা তোমার কোন সাজেশনটা দিলে উপকার হবে সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 01540 60 93 73, এই নাম্বারে দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো। আমাদের এডমিনকে বলা রয়েছে এখন মাত্র 520 টাকায় ভর্তি হয়ে তুমি সাজেশন ক্লাসগুলো করতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করছি। আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।